শুভ সন্ধ্যা সঙ্গীত পিপাসু এবং সাহিত্য পিপাসু বন্ধুদের মাঝে। আমি গৌতম বন্দ্যোপাধ্যায় ওরফে কমল গান্ধার প্রতিদিনের ন্যায় আজও উপস্থিত ফেসবুক লাইভের মাধ্যমে। আমার আজকের মূল বিষয় স্মৃতিচারণা করা কবি সুকান্ত। গতকাল 13ই মে ওনার মৃত্যু দিন ছিল। গতকাল আমি আসতে পারিনি ফেসবুক লাইভে। প্রতিদিনই আসি, আমি একটি অন্য কাজে ব্যস্ত থাকার দরুন গতকাল আসতে পারিনি। আপনাদের কাছে মার্জনা, ক্ষমা চাইছি। ওনাকে স্মরণ করব এবং আজ আরেকটি কিংবদন্তি, কেননা আমার সাহিত্য সঙ্গীত নিয়েই ফেসবুক লাইভে উপস্থিত হওয়া। কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মহান গায়ক ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের সম্বন্ধে তার অটোবায়োগ্রাফি তুলে ধরব। এবং আজকে 14ই মে, আজকের দিনটি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সকলের কাছে। আজকের দিনটি সাংঘাতিক বলা চলতে পারে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া এবং আজকে ঈদুল ফিতর এবং আজকের দিনে মা গঙ্গার মর্তে আবর্তন। আজকের দিনে মর্তে অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা মা আমাদের মর্তে এসেছিলেন। পরশুরাম জয়ন্তীও আজকে। এবং মহান বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি মৃণাল সেনের আজ জন্মদিন। আমি আজকের দিনটিতে আমার সঙ্গীত পিপাসু এবং সাহিত্য পিপাসু বন্ধুদের মাঝে আপনাদের এই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা আপনাদের মাঝে শুভেচ্ছা বার্তা শেয়ার করলুম। আপনারা নিজ সুস্থতা বজায় রাখবেন এবং অক্ষত রাখবেন আজকে এই পবিত্রতম অক্ষয় তৃতীয়ার দিনে, ঈদুল ফিতরের দিনে। তো আজ আমার উপস্থাপনা কবি সুকান্ত সম্বন্ধে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের অমৃত লেখনী হতে কবি সুকান্তের সম্বন্ধে একটু আপনাদের মাঝে তুলে ধরি। কবি সুকান্তের জন্ম হয়েছিল 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে, সেই 43 নম্বর মহিম হালদার স্ট্রিট, কালীঘাট, কলিকাতায়। মৃত্যু হয়েছিল 13ই মে 1947। মাত্র 21 বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন। বাংলা সাহিত্যের একটি প্রিয়তম নাম সুকান্ত ভট্টাচার্য। বাঙালির ঘরে ঘরে নিঃসন্দেহে একটি প্রিয়তম গ্রন্থ অবশ্যই হবে সুকান্ত সমগ্র হিসেবে। সুকান্তের সব লেখা একত্রে পাওয়ার বাসনা আমাদের বহুদিনের এবং বহু জনের। তাই আমাদের এই কবি সুকান্ত সম্বন্ধে, সুকান্ত সেদিক থেকে সত্যি
মন্দ ভাগ্য, তার অকাল মৃত্যু সুকান্তকে বাংলা সাহিত্যে শুধু বিপুলতর গৌরব লাভের সুযোগ থেকেই বঞ্চিত করেনি, সেই সঙ্গে লেখার সংখ্যায় আর পরিমাণে পরিণতির চেয়ে প্রতিশ্রুতির পাল্লাই ভারী করেছিল। বেঁচে থাকলে কবি সুকান্ত কিছু লেখা যে সুকান্ত সমগ্রতে আরো অধিক স্থান পেত না, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। বাংলা সাহিত্যে সুকান্ত অগ্রজ ছিলেন। তার কবি মনের অনেক কথাই কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে আমার জানা ছিল। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথায়, তার অমৃত লেখনী থেকে কবি সুকান্তের কবিতা যখন নতুন মোড় নিচ্ছিল, তখনই দুর্ভাগ্যক্রমে আমরা তাকে হারিয়েছি। সুকান্তের যে সমস্ত কবিতা পড়ে আমরা চমকাই, সুকান্তর পক্ষে সেসব আরম্ভ মাত্র। সুকান্তের যখন বালক বয়স, তখন থেকেই তার কবিতার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের পরিচয়। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখনীটি সত্যি আমার কাছে এত ভালো লাগে, তার সেই অমৃত লেখনী। তাই কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে তখন আমি স্কটিশ চার্চ কলেজে বিএ পড়ছি, পদাতিক বেরিয়ে তখন পুরনো হয়ে গেছে, রাজনীতিতে আপাদ মস্তক ডুবে রয়েছি। ক্লাস পালিয়ে বিডন স্ট্রিটের চায়ের দোকানে আমাদের আড্ডা বসত। কলেজের বন্ধু মনোজ একদিন জোর করে আমার হাতে একটি কবিতার খাতা গছিয়ে দিয়েছিল। পড়ে আমি বিশ্বাসই করতে পারিনি কবিতাগুলো সত্যি তার 14 বছর বয়সে খুঁড়তো ভাইয়ের লেখা। শুধু আমি কেন, আমার অন্যান্য বন্ধুরা, এমনকি বুদ্ধদেব বসুও কবিতার সেই খাতা পড়ে অবাক না হয়ে পারেননি। আমার সন্দেহভাজন করবার জন্যই বোধহয় মনোজ একদিন কিশোর সুকান্তকে সেই চায়ের দোকানে এনে হাজির করেছিল। সুকান্তর চোখের দিকে তাকিয়ে তার কবিত্ব শক্তি সম্বন্ধে সেদিন কেন আমি নিঃসংশয় হয়েছিলাম, সে বিষয়ে কেউ যদি আমাকে জেরা করে আমি সদুত্তর দিতে পারবো না। সেসব কবিতা পড়ে পূর্বাভাসে ছাপা হয়েছিল, তাতে কি এমন ছিল যে পড়ে সেদিন আমরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম? আজকের পাঠকেরা আমাদের সেদিনকার বিস্ময়ের কারণটা ধরতে পারেন না, কারণ বাংলা কবিতার ধারা তারপর অনেকখানি বয়ে এসেছে। কোনো কিশোরের পক্ষে ওই বয়সে ছন্দে অমন আশ্চর্য দখল, শব্দের অমন লাকসই ব্যবহার সেদিন ছিল অভাবিত। হালে সে জিনিস প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে। জীবনের অভিজ্ঞতাকে ক্ষমতায় বেঁধে সুকান্ত যখন কবিতার বিদ্যুৎ শক্তিকে কলকারখানায়, খেতে, খামারে, ঘরে ঘরে সবে পৌঁছে দিতে শুরু করেছে, ঠিক তখনই মৃত্যু তাকে কেড়ে নিয়ে গেল, গ্রাস করে নিয়ে গেল। আরম্ভেই সমাপ্তির এই শোকে বাংলা সাহিত্য চিরদিন দীর্ঘশ্বাস ফেলবে। সুকান্ত বেঁচে থাকতে তার অনুরাগী পাঠকদের মধ্যে আমার চেয়ে কড়া সমালোচক আর কেউ ছিল কিনা সন্দেহ। এখন ভেবে খারাপ লাগে, সামনাসামনি তাকে কখনো আমি বাহবা দিইনি, তার লেখার সামান্য ত্রুটিও আমি কখনো ক্ষমা করিনি। এ প্রসঙ্গে তুলছি স্মৃতিচারণার জন্যে নয়, আমাদের সাহিত্য পিপাসু তারা বিচারে ভুল করবেন
তার যুগ আর তার বয়স থেকে পাছে তাকে ছাড়িয়ে নিয়ে দেখবার চেষ্টা করেন। সেই জন্য গোড়াতেই আজকের সেই সাহিত্য পিপাসু খানিকটা হুঁশিয়ার তাদের করে দিতে চাই। খুঁত ধরবো জেনেও নতুন কিছু লিখতেই সুকান্ত আমাকে একবার না শুনিয়ে ছাড়ত না। আমি তখন কবিতা ছেড়ে জনযুদ্ধ নিয়ে ডুবে আছি। অফিসে বসে কথা বলবারও বেশি সময় পেতাম না। আমাদের অধিকাংশ কথাবার্তা হতো সভায় কিংবা মিছিলে, যাতায়াতের রাস্তায়। কি নিয়ে লিখব এটা কখনোই আমাদের আলোচনার বিষয় হতো না। কেমন করে লিখব এই নিয়েই ছিল আমাদের যত মাথা ব্যথা। কিশোর বাহিনীর আন্দোলনে সুকান্তকে টেনে এনেছিল তখনকার ছাত্রনেতা এবং আমাদের বন্ধু অন্নদাশঙ্কর ভট্টাচার্য। রাজনীতিতে শুকনো ভাব তখন অনেকখানি কেটে গিয়ে নাচ, গান, নাটক, আবৃত্তির ভেতর দিয়ে বেশ একটা রসকস এসেছে। কবিতাকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমাদের যেন রাজনীতির আসরে ঢুকতে হয়েছিল। সুকান্তর বেলায় তা হয়নি। সুকান্তর সাহিত্যিক গুণগুলোকে আন্দোলনের কাজে লাগানোর ব্যাপারে অন্নদারও যথেষ্ট হাত যশ ছিল। সুকান্তর আগের যুগের লোক বলে আমি পার্টিতে এসেছিলাম কবিতা ছেড়ে দিয়ে, আর সুকান্ত এসেছিল কবিতা নিয়ে। ফলে কবিতাকে সে সহজেই রাজনীতির সঙ্গে মেলাতে পেরেছিল। তার ব্যক্তিত্বের কোনো দ্বিধা ছিল না। কিন্তু তার মানে এ নয় যে 18 থেকে 21 বছর বয়সে সুকান্ত যেভাবে লিখেছিল বেঁচে থাকলে 30 থেকে 35 বছর বয়সেও সেই একইভাবে লিখে যেত। সুকান্তকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি বলেই জানি এক জায়গা থেকে যাওয়া সুকান্তের পক্ষে অসম্ভব ছিল। পূর্বাভাসে আর ঘুম নেইতে অনেক তফাৎ। তেমনি সুস্পষ্ট তফাৎ ছাড়পত্রের প্রথম দিকের আর শেষ দিকের লেখায়। তাছাড়া কবিতা ছেড়ে সুকান্ত পরের জীবনে উপন্যাস চলে যেত কিনা তাই বা কে বলতে পারে। বেঁচে থাকলে কি হতো তা নিয়ে জল্পনা কল্পনার আজ হয়তো কোনো মানে নেই, কিন্তু কাজে হাত দিয়েই সুকান্তকে চলে যেতে হয়েছে। এ কথা ভুলে গেলে সুকান্তর প্রতি অবিচার করা হবে। আমি আবার বলছি, সুকান্ত সমগ্রতে এমন অনেক লেখা আছে যে লেখা হয়তো সুকান্তর সাজে না। সুকান্ত দীর্ঘজীবী হলে ছেলে বয়সে সেসব লেখা হয়তো তার বইতে স্থান পেত না। আমার মতামত চাইলে আমিও ছাপাবার বিরুদ্ধে রায় দিতাম, কিন্তু সুকান্তের অকাল মৃত্যুতে আমাদেরও হাত বেঁধে দিয়েছে। সুকান্ত বেঁচে থাকলে যে জোর খাটানো যেত এখন আর সে জোর খাটানো চলে না। ওর ছেলেবেলার লেখায় খোদাকারি করেছি, বড় হবার পরেও ওর লেখা নিয়ে খুঁতখুঁত করেছি। এই বিশ্বাস যে আমরা যাই বলি না কেন, মানা না মানার শেষ বিচার ওর হাতে। এখন সুকান্তের লেখা আর সুকান্তর নয়, দেশের এবং দশের। আমার কিংবা আর কারো একার বিচার সেখানে খাটবে না। কাজেই যে লেখা যেমন তাকে ঠিক সেইভাবেই কালের দরবারে হাজির করা ছাড়া আমাদের আর উপায় নেই। সুকান্ত সমগ্রর সার্থকতা সেইখানেই। ভাবতে অবাক লাগে, সুকান্ত বেঁচে থাকলে আজ তার, তিনি যখন সুভাষ মুখোপাধ্যায় লিখছেন যে আজ তার 41 বছর বয়স হতো, কেমন দেখতে হতো সুকান্তকে। জীবনে কোনো অভিজ্ঞতার ভেতর দিয়ে সে যেত, তার লেখার ধারা কোন পথে বাঁক নিত। অসুখে পড়বার অল্প কিছুদিন আগে একদিন ওয়েলিংটন স্কোয়ারের এক মিটিংয়ে যাবার পথে আমার এক সংশয়ের জবাবে সুকান্ত বলেছিল,
আমার কবিতা পড়ে পার্টির কর্মীরা যদি খুশি হয় তাহলেই আমি খুশি, কেননা এই দলবলই তো বাড়তে বাড়তে একদিন এদেশের অধিকাংশ হবে। সেদিন তর্কে আমি ওকে হারাতে চেষ্টা করেছিলাম, আজ আমাকে মানতেই হবে একদিন থেকে তার কথাটা মিথ্যে নয়। গত 20 বছর ধরে সুকান্তের বই বাংলাদেশের প্রায় ঘরে ঘরে স্থান পেয়েছে। পূর্ব পাকিস্তানে বাংলাদেশে তার একটা ছাপা বই থেকে শয়ে শয়ে হাতে লিখে নকল করে লোকে সযত্নে ঘরে রেখেছে। তার পাঠককুল ক্রমান্বয়ে বেড়েছে। সুকান্ত মুখে যাই বলুক, আসলে সে শুধু পার্টির কর্মীদের জন্যই লেখেনি। যে নতুন শক্তি সমাজে সেদিন মাথা তুলেছিল, সুকান্ত তার বুকে সাহস, চোখে অন্তর্দৃষ্টি আর কণ্ঠে ভাষা জুগিয়েছিল। এ কথাও ঠিক নয় কাউকে খুশি করবার জন্য সুকান্ত লিখেছিল। তাগিদটা বাইরে থেকে আসেনি, এসেছিল তার নিজের ভেতর থেকে। পাঠকের সঙ্গে একাত্ম হয়ে আসলে নিজেকেই সে কবিতায় ঢেলে দিয়েছিল। কিভাবে বলেছিল সেটাও দেখতে হবে। সুকান্তর আগে আর কেউ ও কথা ওভাবে বলেনি বলেই পাঠকেরা কান খাড়া করে তার কথা শুনেছেন। বলবার উদ্দেশ্যটা যাদের মনের সেই মত ছিল না বলবার গুণে, তারাও না শুনে পারেননি। সুকান্তর মৃত্যুর পর শ্রীযুক্ত জগদীশ ভট্টাচার্য লিখেছিলেন যে কবির বাণী শোনাবার জন্য কবিগুরু কান পেতেছিলেন সুকান্তের সেই কবি। সুকান্ত সেই কবি, শৌখিন মজদুরি নয়, কৃষাণের জীবনে সে ছিল সত্যকার শরিক, কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল তার। মাটির রসে শুদ্ধ ও পুষ্ট তার দেহ মন, মাটির বুক থেকে সে উঠে এসেছিল। ব্যক্তি জীবনে সুকান্ত একটি বিশেষ রাজনৈতিক মতবাদ বিশ্বাসী ছিল, কিন্তু এই শেষ 4 পংক্তিতে, আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন, ঐতিহাসিক ছাড়পত্র। কবি সুকান্ত যে আদর্শের কথা বলে গেছে তা পৃথিবীর সমস্ত মতবাদের চেয়েও প্রাচীন, সমস্ত আদর্শের চেয়েও বড়। তার প্রথম দিকের অনেক রচনাতেই দলীয় স্লোগান অতি স্পষ্ট ছিল, কিন্তু মনের বালকত্ব উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস আত্মপ্রকাশকে অনন্য পরতন্ত্র করে তুলেছিল। সেটা কবি কিশোর পরিচয় শারদীয় 1354 সালে ছাপা হয়েছিল। এই কিন্তু ভঙ্গি দিয়ে ভোলানো নয়, কবিতার গুণে দূরের মানুষকে কাছে টেনে আনা। সময় সাময়িকদের মধ্যে যে কাজ আর কেউ পারেনি, সুকান্ত একা তা করেছে। আধুনিক বাংলা কবিতার দ্বার বহুজনের জন্য সে খুলে দিয়ে গেছে। কবিতা বিমুখ পাঠকদের কবিতার রাজ্যে জয় করে আনার কৃতিত্ব সুকান্তের। তারই সুফল আজ আমরা ভোগ করছি। সুকান্তর মৃত্যুর পর সুকান্তকে অনুকরণের একটা যুগ গেছে। কারো কারো এই ধারণাও হয়েছিল যে রাজনৈতিক আন্দোলনই বুঝি সুকান্তকে তুলে ধরেছিল। সুকান্তর অক্ষম অনুকারকরা কবিতার ভুষ্টি নাশ করে বক্তব্যকে বুলি সর্বস্ব করে তুললেন। হিতে বিপরীত হলো। একটা সময় এলো পাঠকেরা বেঁকে বসলো। সেই পাঠকেরাই যারা এর আগে এবং পরেও সুকান্ত পড়ে তৃপ্তি পেয়েছে। সুকান্তর সঙ্গে রাজনৈতিক আন্দোলনের তোলাতুলি বা কোলাকুলি সম্পর্ক ছিল না। এটা না বোঝার জন্যই একদল কবির মধ্যে একসময় রাজনীতি থেকে আসা ভঙ্গজনিত পালাও রব উঠেছিল। যেবার নিজের মধ্যে তারা পালিয়ে গেলেন, তাতেও শেষ পর্যন্ত তাদের মুশকিলের আসান হয়নি। ভুল হয়েছিল বুঝতে। সুকান্ত রাজনীতির কাঁধে চড়েনি, রাজনীতিকে নিজের করে নিয়েছিল। রাজনৈতিক আন্দোলনও সুকান্তকে দিয়েছে তাই সানন্দ স্বীকৃতি। নিজেকে নিঃশর্তে জীবনের হাতে সঁপে দেওয়াতেই
শতসারিত হতে পেরেছিল সুকান্তের কবিতা। আজ যারা সুকান্তর কবি প্রতিভাকে এই বলে উড়িয়ে দিতে চান যে সুকান্তর কবিতায় স্লোগান ছিল, তাদের বলতে চাই সুকান্তর কবিতায় স্লোগান নিশ্চয়ই ছিল। কবিতার জাত যাবার ভয়ে স্লোগানগুলোকে রেখে ঢেকে সে ব্যবহার করেনি। হাজার হাজার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত যে ভাষা হাজার হাজার মানুষের নানা আবেগের তরঙ্গ তুলেছে, তাকে কবিতায় সাদরে গ্রহণ করতে পেরেছিল বলেই সুকান্ত সার্থক কবি। কবিতায় রাজনীতি থাকলেই যাদের কাছে মহাভারত অশুদ্ধ হয়ে যায় তারা ভুলে যান অরাজনৈতিক কবিতায়ও জিগির কিছু কম নেই। আসলে আপত্তিটা বোধহয় স্লোগান নয়, স্লোগান বিশেষে, রাজনীতিতে নয়, রাজনীতি বিশেষে। তাদের কাছে অনুরোধ, কবিতার দোহাই না তুলে মনের কথাটা খুলে বলুন। কবিতায় সুকান্তই শেষ কথা, তার পথই যে একমাত্র পথ। মতিভ্রম না হলে কেউ সেসব কথা বলবে না। সাহিত্যের সেই অনুকারকের স্থান নেই, এ তো সবাই জানে। সুকান্তর কবিতা সুকান্তকে ছাড়া আর কাউকেই মানবে না। সুকান্তর পরবর্তী যে কবি সুকান্ত থেকে তফাৎ করবে, নিজেকে ছাড়িয়ে নেবে, সে আমাদের প্রশংসা পাবে। কেননা আত্মমর্যাদা না থাকলে অন্যকে মর্যাদা দেওয়া যায় না। সুকান্তকে ছাড়িয়ে যাওয়াই হবে সুকান্তকে সম্মান জানানো। আমার এই ভূমিকা বিশেষ করে সুকান্তর আজকের পাঠকদের জন্য। আমি সমালোচক নই। বাংলা সাহিত্যে সুকান্তর কি দান, কোথায় তার স্থান, সেসব স্থির করবার জন্য যোগ্য ব্যক্তিরা আছেন। সুকান্ত সমগ্র পাঠকদের হাতে ধরিয়ে দিয়েই আমি খালাস। যে কথা দিয়ে শুরু করেছিলাম শেষ করবার আগে সেই কথাতেই আবার ফিরে আসতে চাই পুনরায়। মনে রাখবেন, সুকান্তর বয়স আজ, সেই সময় যখন কবি সুভাষ মুখোপাধ্যায় লিখছেন 41 বছর বয়স, আজও সেই 21। সুকান্তর জন্ম বাংলা 1333 সালের 30শে শ্রাবণ। সুকান্তর বাবা স্বর্গত নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতার সেই কালীঘাটের মাতামহের 42 মহিম হালদার স্ট্রিটের বাড়িতে সুকান্তর জন্ম। সুকান্তর জীবনের অনেক কথাই সুকান্তর ছোট ভাই অশোক ভট্টাচার্যের লেখা কবি সুকান্ত পড়ে জেনে নিতে আমরা পারি। আমি শুধু তার 21 বছরের জীবনের কয়েকটা দিক মোটা দাগ তুলে ধরতে চাই। সুকান্তদের পৈতৃক ভিটে ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। সুকান্তর জ্যাঠামশাই ছিলেন সংস্কৃত পণ্ডিত। বাড়িতে ছিল পঠন পাঠনের আবহাওয়া। পরে এই প্রাচীন পন্থার পাশাপাশি উঠতি বয়সীদের আধুনিক চিন্তা ভাবনার একটা পরিমণ্ডল গড়ে উঠেছিল। সুকান্ত ছেলেবেলায় মার মুখে শুনেছি কাশিদাসী মহাভারত আর কৃত্তিবাসী রামায়ণ। সুকান্তর বাবা আর জ্যাঠামশাই অসহায় অবস্থা থেকে নিজেদের পুরুষকারের জোরে বিদেশ বিভূঁইতে এসে বড় হয়েছিলেন। বইয়ের প্রকাশ ব্যবসা ছাড়াও সুকান্তর বাবা আর জ্যাঠামশায়ের ছিল যজমানি আর পণ্ডিত বিদায়ের আয়। বেলেঘাটায় নিজেদের বাড়ি ছেড়ে পৃথক হওয়ার আগে পর্যন্ত যৌথ পরিবার সচ্ছলভাবেই চলত। সুকান্তর মাতামহ পণ্ডিত বংশের মানুষ হয়েও প্রাচীন সংস্কার থেকে মুক্ত ছিলেন। এরই ভেতর দিয়ে বহু আত্মীয় স্বজনের ভিড়ে হেসে খেলে কেটেছিল সুকান্তর সেই শৈশব। 9-10 বছর বয়স থেকে সে ছড়া লিখতে বাড়িতে কবি হিসেবে নাম কিনে ফেলেছিল। লেখার সঙ্গে পাল্লা দিয়ে চলতো নানা রকমের বই পড়া। সুকান্ত ছোট থাকতেই ক্যান্সার রোগে সুকান্তর মা মারা গেলেন। ছেলেবেলা থেকেই সুকান্ত ছিল অন্তর্মুখী মন। স্কুলে সুকান্ত বন্ধু হিসেবে পেয়েছিল পরবর্তীকালে যশস্বী কবি অরুণাচল বসুকে। অরুণাচলের মা সরলা বসুর জলবনের কাব্যের লেখিকা প্রভাব সুকান্তর জীবনে কম নয়। খেলার মধ্যে তার প্রিয় ছিল ব্যাডমিন্টন আর দাবা। পরোপকারের ছেলেবেলা থেকেই দল বাঁধায় তার ছিল প্রবল উৎসাহ। শহরে মানুষ হলেও সুকান্ত ছিল গাছপালা মাঠ আকাশের ভক্ত।
পরের জীবন মোটামুটি তার কবিতায় পাওয়া যাবে। সুকান্তের কবিতা কখনোই তার জীবন থেকে আলাদা নয়। তবু সুকান্তর একটা নতুন দিক, সুকান্ত সেই সমগ্রতে তার চিঠিপত্রের পাঠকদের কাছে এই প্রথম ধরা পড়বে যখন তারা পড়বেন বাস্তবিক আমি কোথাও চলে যেতে চাই, নিরুদ্দেশ হয়ে মিলিয়ে যেতে চাই কোনো গহন অরণ্যে কিংবা অন্য যে কোনো নিভৃততম প্রদেশে, যেখানে মানুষ নেই, আছে কেবল সূর্যের আলোর মতো স্পষ্টমনা হিংস্র আর নিরীহ জীবেরা আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। কিংবা সেখানে আমি ঘন ঘন যেতে লাগলুম, ওর আকর্ষণে অবশ্যই নয়। বাস্তবিক আমাদের সম্পর্ক তখনও অন্য ধরনের ছিল, অপূর্ব অপূর্ব অকলঙ্ক ভাই বোনের মতোই। কিংবা যে চিঠিতে পার্টি সম্পর্কেও অভিমান প্রকাশ করেছে, এ কি আমাদের সেই একই সুকান্ত, ছাড়পত্র আর ঘুম নেই এর? হ্যাঁ, একই সুকান্ত, কখনো বিষণ্ণ, কখনো আশায় উন্মুখ, কখনো আঘাতে কাতর, কখনো সাহসে দুর্জয়, কখনো চায় জানতা, কখনো চায় সেই জনতা, কখনো নির্জনতা, কোথাও ভালোবাসার কথা মুখ ফুটে বলতেই পারে না, কোথাও ঘৃণায় হুঙ্কার দিয়ে ওঠে। সুকান্ত কাগজের মানুষ নয়, রক্ত মাংসের মানুষ। তার আত্মবিশ্বাস কখনো কখনো অহমিকাকে স্পর্শ করে, তার যুক্তি কখনো কখনো আবেগে ভেঙে পড়ে। সুকান্ত বড় কবি হলো, বয়স তার 21 পেরোয়নি। তার বেশিরভাগ লেখাই আরো কম বয়সে। সুকান্তর মহৎ সম্ভাবনাকে মনে করিয়ে দিয়ে বাংলা সাহিত্যের তার অভাববোধকে নিরন্তর জাগিয়ে রাখবে। তাই কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন, আমি মাঝে মাঝে ভাবি বেঁচে থাকলে এতদিনে সুকান্তের এত বছর বয়স হতো, কি লিখত সে, কেমন দেখতে হতো, তখন আমার চোখ তার ছবিটাই বদলে যায়। কবি সুকান্তের 18 বছর বয়স, কবিতাটির নাম। আমি আবৃত্তি তো করতে পারি না, কিন্তু নিজের ভাবটাকে কবিতার মাধ্যমে আপনাদের মতো সঙ্গীত পিপাসু বন্ধুদের মাঝে শেয়ার করতে পেরে ফেসবুক লাইভের মাধ্যমে গর্বিত ও আপ্লুত হই, ধন্য মনে করি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সেই নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত যন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগ হলো ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়সে কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এই দেশের বুকে 18 আসুক নেমে। আর একটি কবিতা, হে মহাজীবন। হে মহাজীবন,
আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আর একটি কবিতা, কবিতার খসড়া। আকাশে আকাশে ধ্রুবতারায় কারা বিদ্রোহে পথ মারায়, ভরে দিগন্ত দ্রুত সারায় জানে না কেউ। উদ্যমহীন মূঢ় কারায় পুরনো বুলির মাছি তারায় যারা, তারা নিয়ে ঘোরে পাড়ায় স্মৃতির ফেউ। আর একটি কবিতা, আমরা এসেছি। কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুদ্র ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছোটে দিশেহারা, হাতের স্পর্শ কাজ হয় সারা, কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল, আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল। জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল, উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরুমোহ, কি গতিশীল সবাই এসেছে, তুমি আসো নিকো ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়। ব্যর্থ নোঙর নদী হব পার, খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠি মিছিলে। 21শে নভেম্বর 1946 খ্রিস্টাব্দ। আবার এবার দুর্বার সেই 21শে নভেম্বর আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মৃত্যু কাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে ময়দানে সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসনাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক 21শে নভেম্বর। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল। ধর্মঘট আর চরম আঘাতে উত্তাল। বারবার জিতে জানি অবশেষে একবার গেছি হেরে। বিদেশি তোদের জাদুদণ্ডকে এবার নেবই কেড়ে। শোন রে বিদেশি শোন, আবার এসেছে লড়াই জেতার চরম শুভক্ষণ। আমরা সবাই অসভ্য, বুনো বৃথা রক্তের শোধ নেব দুনো। এক পা পিছিয়ে দুপা এগোনোর আমরা করেছি পণ। ঠকে শিখলাম তাই তুলে ধরি দুর্জয় গর্জন। আহ্বান আসে অনেক দূরের, হায়দ্রাবাদ আর ত্রিবাঙ্কুরের। আজ প্রয়োজন একটি সুরের, একটি কঠোর স্বর। বিদেশি কুকুর আবার এসেছে 21শে নভেম্বর। ডাক ওঠে আবার কঠোর বহু হরতালে। আসে মিল্লাত বিপ্লবী ডালে, এখানে সেখানে রক্তের ফুল ফোটে। এ নভেম্বরের আবারও তো ডাক ওঠে। আমাদের নেই মৃত্যু এবং আমাদের নেই ক্ষয়। অনেক রক্ত বৃথাই দিলুম, তবু বাঁচবার শপথ নিলুম।
কেটে গেছে আজ রক্তদানের ভয়। লড়ে মরি তাই আমরা অমর, আমরাই অক্ষয়। আহা, এই অক্ষয় কথাটি আজ অক্ষয় তৃতীয়াতে এত যুক্তিপূর্ণ। আহা, আবার এসেছে 13ই ফেব্রুয়ারি, দাঁতে দাঁত চেপে, হাতে হাত চেপে, উদ্যত সারি সারি। কিছু না হলেও আবার আমরা রক্ত তো দিতে পারি। পতাকায় পতাকায় ফের মিল আনবে সেই ফেব্রুয়ারি, এ নভেম্বরের সংকেতে পাই তারি। সেই শেষে ছাড়পত্রটি না পড়লে অসম্পূর্ণ থাকবে, তাই মহান বালক কবি সুকান্ত স্মৃতিচারণা করে কিছু কবি সুভাষ মুখোপাধ্যায়ের অমৃত লেখনী হতে তুলে ধরলুম এবং কবি সুকান্তের সেই ছাড়পত্রটি পড়ে এবার কবি সুকান্তকে শতকোটি প্রণাম জানিয়ে নিবেদন করে এবার আমার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি অটোবায়োগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরব। সুকান্তের সেই ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। এইভাবে কবি সুকান্তকে স্মরণ করে আরেকটি আমার ইচ্ছে রয়েছে, আরেকটি ভীষণ ইচ্ছে করছে সুকান্তের অমৃত লেখনী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। এটি পাঠ করে আপনাদের মাঝে তুলে ধরি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে। গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বয়স কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়। আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে। আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে।
তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। কবি সুকান্তকে স্মরণ করে, তার স্মৃতিচারণা করে, গতকাল 13ই মে তার মৃত্যুদিন গেছে। গতকাল আমি করতে পারিনি, তাই আজকে তাকে স্মরণ করলাম। আর বন্ধুদের মাঝে, আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরে আমার ভীষণ ভালো লাগে। এবার আজকে আমি আমার দিনের বেলায় সঙ্গীত সাধনা করবার সময় আমার তো এই সাহিত্য আর সঙ্গীত নিয়েই আমার বেশি সময় কাটাতে ইচ্ছে করে। একটু জল খেয়ে নিই, গরম জল। মার্জনা করবেন। তারপর আমার বিদায় নেবার পালার সময় আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি ওয়েব করব। ভীষণ ভালো লাগছে। আমার দাদা বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা সকলেই আমার এই ফেসবুক লাইভের মাঝে উপস্থিত। তাই এবার একটু তুলে ধরি। আজ আমার সেই উস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের আজকে দিনের বেলায় বন্দিশগুলো শুনছিলাম। আমার এই ভালো লাগে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, विष्णु दिगंबर पालुस्कर जी, बड़े गुलाम अली खां साहब, गंगूबाई हांगल जी, भीमसेन जोशी जी, जसराज जी, এনাদের বন্দিশগুলো শুনতে থাকি এবং এনাদের অটোবায়োগ্রাফিগুলো আমি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরবার। তো আজকে দিনের বেলাতে আমার রেয়াজের পরই আমি ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের খুব সুন্দর বন্দিশগুলো আমার ভীষণ ভালো লাগছিল শুনতে শুনতে। তাই ভাবলাম যে আমি তো পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, তারপরে ডিবি পালুস্কর জি এবং বড়ে গুলাম আলী খাঁ সাহেব, বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত মহান সঙ্গীত শিল্পীদের, ইনস্ট্রুমেন্টালিস্টদের, ওস্তাদ আলী আকবর খাঁ সাহেব, পণ্ডিত রবিশঙ্কর জি, ওস্তাদ বেলায়েত হোসেন খাঁ সাহেব, তারপর রামনারায়ণ মিশ্রা জি, এনাদের সম্বন্ধে আমি তাদের অটোবায়োগ্রাফিগুলো আমি বলতে পেরে আমার ভীষণ ভালো লাগে। আমি গর্বিত মনে করি, আপ্লুত মনে করি, ধন্য মনে করি আপনাদের মতন সাহিত্য এবং সঙ্গীত পিপাসু বন্ধুদের মাঝে তুলে ধরতে। তাই এবার কবি সুকান্তকে স্মরণ করে, কেননা আজকের এই দিনটি ভীষণ ইম্পর্টেন্ট দিন, যে আজকে শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা, আজকের দিনে পরশুরাম জয়ন্তী আর মহান অক্ষয় তৃতীয়া এবং ঈদুল ফিতর, তারপর মহান চিত্র পরিচালক মৃণাল সেনের আজকে জন্মদিন। তার সম্বন্ধে তথ্যগুলো আমি সাজিয়ে নিয়ে, অবশ্যই মৃণাল সেন আমাকে ভীষণ ভালোবাসতেন, কারণ ভীষণ কাছ থেকে মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, প্রবোধ মৈত্র এবং আমার বন্ধু দাদা ছিলেন। উনি আসতেন বম্বে থেকে, আমি তখন লখনৌ পাটনাতে ছিলাম, আমার বাড়ির থেকে হয়ে, এবং কলকাতায় ওনার বাড়িতে আসতাম। দেবেশ ঘোষদা, দেবেশদাকে নিয়ে আর একদিন আসবো। মহানায়কের সঙ্গে আমার তো ভীষণ ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। তো তার সম্বন্ধ, মহানায়কের সম্বন্ধে, তরুণ কুমার, এনাদের পরিবারদের সম্বন্ধেও আমি তুলে ধরেছিলাম, একদিন পুনরায় আবার ধরব। তো আজ সেই ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের সম্বন্ধে একটু তুলে ধরি। বাট এই অটোবায়োগ্রাফিটা, this narration will be in English, so be present, dear friends. Ustad Abdul Karim Khan was born in Kirana district, Saharanpur, Uttar Pradesh. He was initially trained by his father Kale Khan and Ustad Abdullah Khan Sahab. It is important to note that the Gharana was closely involved in playing both sarangi and veena, two major string instruments that can present the melodic aspect of Hindustani art music so well. It is also important to remember that vocalists are always advised to be as tuneful as a string instrument. So true and subtle is their truthfulness. As is usually the case, the traditional wisdom in this respect is pithily recorded in an aphorism in
repeatedly told, bring the string in the voice and voice in the string. गले में तार और तार में गला लाना आवश्यक है, ये उस्ताद अब्दुल करीम खां साहब कहा करते थे. The import is that singing should be as tuneful as in a string instrument, and music on instrument should be as uninterrupted as in singing. It was perhaps inevitable that Ustad Abdul Karim Khan Sahab cut a short disc of his been playing in the early days of his career. As per the vogue in those times, that Ustad soon took a tour with his brother to announce their readiness for the profession and present his music. They began by visiting known places of patronage. He was barely 18 years when, in 1890s, he was appointed a court musician in the princely state of Vadodara. For some time, due to various reasons, he left Vadodara and successively moved through Bombay, Miraj and Hubli to spread his musical gospel. One notable event was when Ram Babu Kundolkarji, who later earned fame as Pandit Savai Gandhar, became his disciple in the year 1903. Next important step was to establish Agra Sangeet Samaj in Pune in the year 1913 and open a branch of the same in Bombay, that was in the year 1917. He used to organize his own music concerts in which it was the concert was the young son, he was Suresh Mane, and even a singing item by a preceded his own performance. Like many other artists, he was seeking an alternative to the patronage of kings, the wealthy, etc. He had to attract, create as well as train his own audience, a task not easy at any point of history. His work had another important and rather unusual facet. Around 1920, Devil and Clement, the two pioneering investigations in the phenomenon of the Shrutis, that microcontrol intervals in Indian music, began giving lecture-cum demonstrations as on the theme. The Ustad began collaborating with them in these presentations, thus by participating in a scholastic event in which music performance was not at the center. He gave an inkling of his progressive attitude towards matters musicals. To venture into this field with no academic background of university education was certainly an act of faith and background of courage in those times. Around the same time, the Ustad closed the Bombay branch and moved to Miraj in southern Maharashtra. In Miraj too, he was at the forefront in giving advice and suggestions to the makers of tanpura, the major accompanying string instrument in Hindustani art music. Obviously, he was a musician with a difference. It is also instructive to note that he was popular and respectfully heard in the South by followers of patrons of Carnatic art music, which is indeed a notable musical achievement. He had many disciples, devotees, and his way of music making still enjoys a large following. On the 27th of October 1937,
He was returning from a tour in the south when, feeling uneasy, he got down at a small railway station, offered his last prayers to Allah, and bid goodbye to the world. Towards evaluation. In India, evaluation or re-evaluation of musicians of the pre-1930 era by the latter generation poses special problems, the chief being the impossibility of personal exposure to the musician concerned in a mahfil situation. The acuteness of the disadvantage is, however, slightly lessened in the case of artists like Ustad Abdul Karim Khan Sahab, who were recorded not too merrily. Not only was he recorded fairly well, having about 34 discs to his credit, but the recorded corpus is also adequately representative of his fine art. In other words, it covers all the major and also some minor types of his total musical expressions. The backup of his recorded music may prove of some interest. For example, one can listen to khayals, including both varieties, Bada Khayal and Chota Khayal, Thumri and Natya Geet, and Marathi Pad and Karnataka Ragas too. In course of my narration, I love to listen musical instruments, Sarod Maestro, Ustad Ali Akbar Khan, Sitar Maestro, Pandit Nikhil Banerjee, Pandit Ravi Shankar Ji, Ustad Vilayat Hussain Khan, and I also love to share among all of you, dear music lover and literature lover friends, who those are present in course of my Facebook Live. It is therefore felt with some justification that the samples of his recorded music may not prove too inadequate for the purpose of analysis. In addition, not to discuss him at all would surely impair the attempted examination of the total musical perspective obtained in Hindustani art music. So important has been his influence through admirers and disciples. His influence has been strengthened by disciples as well as followers, music followers. Roshan Ara Begum, Savai Gandharv in the first Fags, and Gangubai Hangal, Pandit Ustad Firoz Dastur and Pandit Bhimsen Joshi of the latter generation contributed to a lasting impress of the Ustad's vocalism and musical. With this backdrop, if one considers the matter of musical genres, the Ustad is hard to reveal in Khayal, Thumri and the few stage songs he sang with relish. The three expressions could of course be separately discussed to an extent. However, in all these renderings, he exhibits certain common features. It is therefore advisable to discuss the common features prior to devoting attention to other traits of his art specific to particular musical forms. His vocal tone, about his Ustad Abdul Karim Khan Sahab's vocal tone. Irrespective of the form of music involved, the overall vocal tone that the Ustad employed attracts immediate attention. His vocal tone could be described as thin, pointed, resonant in segments, slightly nasal, and occasionally a little hollow. It also gave an abiding impression of a high fundamental pitch. His voice could be technically classified as an upper register
voice that excelled in ascending notes, those brilliant overtones usually available in abundance in the higher portion of the scale, unless one is also in possession of a matching lower register. Such a voice is naturally weak in the lower ranges. The Ustad clearly lacked the lower register, and the musical consequences flowing from the partial vocal development proved inevitable. It is therefore not surprising that most of his pieces were better elaborated in the upper reaches of the scale. The pieces of Bhairavi, Jamuna ke Tir, Jogia, Piya ke Milan ki Aas, and Tilang, Naina Lagaye are worth noting in this respect. In the morning, I was listening all the bandishes of Ustad Abdul Karim Khan Sahab. In fact, the same of the compositions in Jogia and Rag Bhairavi are on the Tar Sa, the octave note. To carry the point a step further, one notes that generally the spots of unmistakable musical impact in his rendering are also located in the upper reaches of the scale. This is, of course, not to suggest that he was out of tune in other parts of the scale. It only means that due to an adherence to the vocal tone as described above, the Ustad was not able to extract the same results in the lower ranges which he could obtain in the upper reaches. A similar lack of appeal was also evident in his execution of the progressions in faster tempo. Apparently, an exception is detected in the tonal space around Madhya Gandhar. Even though this note is located in the lower stretches of the scale, the Ustad was surely about to invest the singing with appeal while he was engaged in elaborations around this note. In this connection, the author has a which he can accommodate the present of the exception, the Ranade author, due to the fascinating qualities inadequately analyzed so far. The last string of the Tanpura, an instrument which provides the drone to all Hindustani musicians, produces a Gandhar which is known to Indian musicology as which is स्वयंभवना, जो स्वयंवर होता है ना, उस पे वो गांधार जो लगते हैं, वो उस गांधार पे देखिए किस तरह की रचना की गई है. It is suggested here that by virtue of the Ustad's nasal and upper registered voice of production, the overtones of these notes received reinforcement, thus enabling him to retain the musical appeal in an era which would have otherwise remained out of his effective orbit. This vocal tone, so uniformly applied by him, was further characterized by superimposition of the compound vowel sound O or a variety of it on the entire vocalism process, placed into service in this manner. The vowel sound proved a very reliable aid in maintaining आस. वो रहता है ना, आस में रहना. एक तबले का जो साउंड आपने धा लगाया तो वो आस रहना चाहिए. वो concord should be endured. The importance of this quality in a solo melodic tradition can hardly be
overestimated. It was due to the aas that the Ustad was able to maintain vocal connections between the successive musical phrases. The slow fade-out quality realized because of the aas prevented occurrence of breaks in the intended vocal flow of all the vowel sounds. O has the maximum resonance except in the tonal area above the octave, where in fact all the vowel sounds tend to lose their respective individual identities. I request all of you, dear friends, please communicate your valuable comments. Please communicate, please convey. Then I will be more energized. Whether you people like or dislike, as because you people are present in course of my Facebook live in connection with the autobiographies of Ustad Abdul Karim Khan Sahab. So please write your comments. I will be glad, I will be happy, and I will be more jubilant to have seen your valuable comments, dear friends, dear music lover friends. Thank you. Now, both the formulate served him well when singing in slow tempo and at least in respect of the higher notes. In addition, the strategy also blurred the edges of words of the song texts, and during the process made the words sound rounder, a musical gain to some extent. But unfortunately, the operation also made all the words non-starters as far as catching their individual sound controls were concerned. So, in course of my narration and in course of autobiography of Ustad Abdul Karim Khan Sahab regarding his positions on tal, rhythm, the third recurrent characteristic of his music was the Ustad's notion about the role of tal, rhythm. The judge from his music, the Ustad definitely assigned a important role to tal. He took the first step towards making the tal less important and less outburst, barely perceptible and considerably lenient or less rigorous when he showed down the tempo of the accompanying rhythm in his music making. Nothing could have been more effective in the impact of the individual pattern of any tal, any rhythm. The Ustad confined himself to a very few talas and the process totally ignored the effect of the diversity of patterns made available to us by the structural peculiarities of individual talas rhythm in sticking to ek tal and tin tal. Ek tal followed by 12 matras and tin tal followed by based on 16 beats, 16 matras. He in a sense proved logical and his uses exemplified his position. If the pattern of a tala was not worth noticing, there was no need to use a variety of tal as basic frames. The same respect for the tal entity was also evident in his noticeably sparing use of tans and bol tans that enjoyed a pronounced rhythmic orientation. His avoidance of the conventional tempo, doubling as the closing stages of Thumri singing, could also be traced to his basic reluctance to allow any scope to the tal element in music. It is known that the doubling of the tempo in Thumri singing ensures a temporary shift of emphasis to the tal frame
which is otherwise kept dormant. The Ustad did not concede to Tal even this momentary glory. He was reported to have favored the traditional aphorism, ताल गया तो गया, सारा कुछ गया, खो गया. अगर ताल लय, अगर आप लयदार नहीं हो तो फिर गायकी या आपकी साजदारी किस बात की. उनके कथनानुसार, उस्ताद अब्दुल करीम खान साहब के कथनानुसार, roughly this means in translation, if a musician loses in respect of tal rhythm, it is comparable to a mere loss of their, but if he goes out of tune, it is like losing one's head. It was on this background that, irrespective of the form of music presented, the Ustad's music recognized only those beats which were adjacent to the sum point. जैसे वो बोलो है ना, तो वो सम पे आना चाहिए. अब 16 मात्रे का बंदिशे हैं. धा दिन दिन दा दा दिन दिन दा दा तिन तिन दा दा दिन दिन दा, या कि भी कहिए धा दिन दिन ना ना दिन दिन ना ना तिन तिन ना तट दिन दिन ना. ये जैसे 16 मात्रे का है. इसे मैं ताली देके अगर दिखाऊं, धा दिन दिन ना धा दिन दिन ना धा तिन तिन ता ता दिन दिन दा, ये सम हुआ. तो ये सम पे 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1. तो इसमें 3 ताली और एक खाली है. ये 3 ताल में 16 मात्रा में. इसी तरह सम पे आना बहुत आवश्यक है. दैट इज द थिंग विच. इस तरह से दोस्तों, अब काफी 10 बजने को चले हैं, तो मैंने आप सबों के बीच खिदमत में, आप सबों के खिदमत में आते ही रहता हूँ रोज़ाना. तो उस्ताद अब्दुल करीम खान साहब को आज सुबह मैं सुन रहा था अपने रियाज के बाद, तो इस वजह से मुझे लगा कि क्यों ना उस्ताद अब्दुल करीम खान साहब के संबंध में कुछ ऑटोबायोग्राफी, उनके संबंध में कुछ आप सबों के खिदमत में पेश करूं. और इस तरह से मैं महान भारतीय शास्त्रीय संगीतकारों के संबंध में हो, या फिल्म म्यूजिक के महान संगीत निर्देशक हो, या फिल्म पार्श्व गायक हो, प्लेबैक सिंगर, मैं मोहम्मद रफ़ी साहब के संबंध में, तलत महमूद साहब के संबंध में, किशोर कुमार जी के संबंध में, मुकेश जी के संबंध में, कवि प्रदीप जी के संबंध में, इस तरह से मैं मन्ना डे साहब के संबंध में, मैं उनके ऑटोबायोग्राफीज को मैं आप सबों की खिदमत में पेश करते रहता हूँ. पूर्व में मैंने किया, फिर कभी मौका मिले तो मैं फिर आऊँगा. इस तरह से मैं विनाका गीतमाला का जो सुरीला सफ़र था, वो 1952 से 1982-83 तक मैं 30-31 वर्षों का खतियान आप जैसे संगीत रसिक मित्रों के बीच में सौभाग्य अहोभाग मिला. चूँकि देखिए, ये तो हमारे अमीन साइनी साहब हैं. अमीन साइनी साहब का जो मधुर कंठ, वो मधुर कंठ तो मुझे नहीं है, लेकिन फिर भी मैं उन सभी महान कलाकारों, हमारे उन सबों को याद करते रहता हूँ. और मुझे बहुत आनंद में, सुखमय स्मृतियों को मैं अपने दिलो ज़हन में मैं इसे महसूस करते रहता हूँ हर क्षण, और आनंद में, सुखमय इस सारी चीज़ों को मैं अनुभव करते रहता हूँ. और आप जैसे हमारे वरिष्ठ संगीत रसिक दोस्तों, मित्रों के खिदमत में पेश करने का अहोभाग्य इस फेसबुक लाइव के ज़रिए आने का जो मुझे सौभाग्य प्राप्त होता है, मैं फेसबुक लाइव को भी धन्यवाद ज्ञापन करना चाहूँगा. और आप जैसे हमारे वरीय मित्र हों, छोटे भाई हों, दोस्त हो, भाई हो, बहन हो, मित्रों के खिदमत में मैं आते रहता हूँ. मुझे बहुत अच्छा लगता है. आज के रही शुभ दिनेते
অক্ষয় তৃতীয়া এবং শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা আজকের দিনে মা গঙ্গার মর্তে আজ আগমন হয়েছিল আজকের এই অক্ষয় তৃতীয়া দিনে। পরশুরাম জয়ন্তীও, ঈদুল ফিতর এবং মহান চিত্র পরিচালক মৃণাল সেনের আজকে জন্মদিন, তার সম্বন্ধে আর একদিন নিয়ে আসবো তথ্য। এইভাবে ভালো লাগে, আজকের দিনটি ভীষণ পবিত্রতম দিন, তো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। বিদায় নেবার পূর্বে এই শেরটা আমার ভীষণ ভালো লাগে। উজালে अपने यादों के हमारे साथ रहने दो, उजाले अपने यादों के हमारे साथ रहने दो, न जाने किस गली में जिंदगी की शाम हो जाए। আজ আছি কাল নেই, কখন আছি কখন নেই ঈশ্বর জানেন। ভীষণ এই আমার অনেক বন্ধু বান্ধবদের খুবই খারাপ লাগে, হারিয়েছি। এই বিগত 10 দিনের মধ্যে আমার পরিচিত পণ্ডিত রাজেন মিশ্রাজিকে হারালাম। পণ্ডিত দেবু চৌধুরী এত ভালো সেতার বাজাতেন, এবং তার ছেলে, তার 3 দিনের মাথায় পিতা পুত্রের তারা মারা গেলেন। প্রতীক চৌধুরী তার ছেলে, সেও খুব ভালো শিল্পী ছিল দিল্লিতে। আমাদের দাদা আমার পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত তবলাবাদক, তিনিও চলে গেলেন। এইভাবে বহু শিল্পী, খেলোয়াড়। আমার আর এক বন্ধু পার্থসারথী ভট্টাচার্য আমার সঙ্গে কাজ করতো একসাথে, বডি বিল্ডার ছিল, সেও চলে গেল এই করোনার আবহে। তো যাই হোক, আপনারা বন্ধুরা, দাদারা, ভাইয়েরা, বোনেরা, আপনারা নিজের সুস্বাস্থ্য বজায় রাখবেন। সুস্বাস্থ্য বজায় রাখবার দায়িত্ব আপনাদের। ব্যক্তিগতভাবে নিজ নিজ এই অঙ্গীকার আপনারা ধরে রাখুন, স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। আমি সবসময় বলি যে আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম, যোগাসন, আর সকালবেলায় খালি পেটে তুলসী পাতা চয়ন করলে খুবই ভালো হয়। সে যদি না পাওয়া যায় তুলসী পাতা, কালো গোলমরিচ, কাঁচা হলুদ, এইগুলো আপনারা খান। তারপর সুষুম গরম জল পান করুন, লিকার চা খান। এসব করে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। আর আমি একটি কথা বারবার বলবো দাদাদের, বন্ধুদের, ভাইদের, বয়সের সঙ্গে সঙ্গে প্রাণায়াম, যোগাসন অবশ্যই এটা করতেই হবে। কারণ নিজের শরীর, এই যে বলে না জরা ব্যাধি মৃত্যু, ডেথ, ডোটেজ ডিজিজ, ডোটেজ ডিজিজ অ্যান্ড ডেথ, এই তিনটে কথা, তিনটেই ডি দিয়ে। তো জরা ব্যাধি মৃত্যু, এই জরা আসবেই শরীর থাকলে, ব্যাধি হবেই, মৃত্যু তো অবশ্যম্ভাবী, জন্মেছি যখন মৃত্যু হবেই। তো কিন্তু এই জরা ব্যাধি হতে নিষ্কৃতি পেতে গেলে একটু নিজের শরীরকে চালনা করতেই হবে, প্রাণায়াম করতেই হবে, ফ্রি হ্যান্ড করতেই হবে। ভালো থাকবেন। যাওয়ার আগে আমি এই আমার গুরু প্রণতি দিয়ে শেষ করতে চাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धास्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गङ्गातीतं गगनसदृशं तत्त्वस्वदिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। ओम पूर्णमदं पूर्णमिदं
पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री गुरु महाराज जी की जय। जय भागवत भक्त वृंदावन की जय। जय मा गंगा माई की जय। জয় আপনাদের বন্ধুদেরও জয়। আপনাদের সকলের সঙ্গে এবার একটু ওয়েভ করে নি। অসীমা ম্যাডাম, অসীমা চট্টোপাধ্যায়। আই ওয়েভ উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ড মিস্টার ধনঞ্জয় সাহা, ডক্টর পিয়া ঘোষ, বিশ্বজিৎ মুখার্জি, তাপস দাদা, তাপস রক্ষিতদা ফ্রম ব্যাঙ্গালোর, Sarita Sinha, my ex-office colleague, Madam Rashmi Mitra, film director, Indian rifle shooter, Amitabh Chatterjee Dada. Do take care of yourself individually. Very good night, very good night, very good night. শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। পুনরায় আবার দেখা হবে আগামীকাল এই ফেসবুক লাইভের মাধ্যমে। ভালো থাকবেন।